আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩০টি দলের বৈঠক। আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই তিনটার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে এই দুইটিকে ব্যতি রেখে অনুচ্ছেদ ৭০ যেটি ছিল সেটা বাতিল করার যে বিষয়টি, সে বিষয়ে আমাদের মতামত পূর্বের মতোই রয়েছে। অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটে বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অপিনিয়ন দিতে পারবেন। দলগুলোর সমঝোতায় দ্রুত জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐকমত্য কমিশন। পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুশিং বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বন্ধে ক্ষতি হয়নি, কমেছে নির্ভরতা। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের। পলাতক আসামিদের ফেরাতে ইন্টারপোলের সহযোগিতার সুফল দ্রুতই দেখার আশা আইন উপদেষ্টার। হুট করে চমক দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ধনী গরিবের আয়ের বৈষম্য কমার ইঙ্গিত দেখছে না এনসিপি। মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মূল বেতনের ১০ থেকে ১৫% করে পাবেন কর্মীরা, প্রজ্ঞাপন জারি। এবং দরদাম আর বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। ছুটি শুরুর পর রাজধানীতে বিক্রি বাড়ার আশা। জাল নোট শনাক্ত ও ছিনতাই রোধে তৎপর র্যাব। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল। তবে কেউ কেউ সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরও আলোচনার পরামর্শ দিয়েছেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন আয়োজনে একমত সব দল। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় রাজনীতিকরা তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় দ্রুতই জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐকমত্য কমিশনের সহসভাপতি সাম্বির রুপলের রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। বিএনপি জানায় ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের পক্ষে বিএনপি। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা, এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয়, আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সবকিছুকে নিয়ে চলে আসা যায়। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামাত। কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পক্ষে মত অন্য দলগুলোর। তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা। এই সংবিধান সংশোধনের জায়গাগুলো পাশ করার ব্যাপারে আমাদের প্রস্তাব, সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাইছি। সংবিধান সংশোধনের ব্যাপারে তারা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন কিনা, জাতীয় নিরাপত্তার ব্যাপারে কথা বলতে পারবেন কিনা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আমরা এককভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।
এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐক্যমত্য কমিশন। তারা বলছেন দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে 15 ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাইয়ের মধ্যেই সনদের কাজ শেষ করতে পারবে বলে মনে করে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন সহ সবাই যখন প্রস্তুত, তখন নির্বাচনের তারিখ ঘোষণার দেরি কেন? এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার নিন্দিত হবেন। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা বলেন সংকট সমাধানে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে মত প্রকাশ করেছে একাধিক দল। বিএনপিও স্পষ্ট করে বলেছে ডিসেম্বরের পরে নির্বাচনের কোনো কারণ নেই। নির্বাচন ডিসেম্বরের পরে নিতে সরকারের কাছে কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনায় কথা বলেন তিনি। আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই, যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মত দেন। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা, আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন সবাই যখন প্রস্তুত তবে ভোটের তারিখ দিতে দেরি কেন? কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, এগুলো আমরা চাই না। এদিকে মঙ্গলবার নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা কেন দেরি করছেন? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো, কিন্তু এপ্রিল পার না করার আহ্বান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিচার ব্যবস্থায় ফ্যাসিবাদের প্রভাবে এখতিয়ার বহির্ভূতভাবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এক যুগের দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। তারা সবাই ফিরে আসেননি। অনুষ্ঠানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত ১.৫ দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার ওপর ফ্যাসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সংবিধানে দেওয়া শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পুশিন বন্ধে দিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। এছাড়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার আরেক দফা চিঠি দেবে বলে উল্লেখ করেন তিনি। পুশিন বন্ধের ইস্যুতেই দিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আজকালের ভেতর আবার চিঠি দেবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পুশিন নিয়ে চিঠি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে কনসুলার সংলাপের চেষ্টা করছে সরকার। এ সময় সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক। শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিকে দেয়া বার্তা পেয়েছে ভারত। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো জবাব পায়নি ঢাকা। তিনি বলেন, প্রয়োজন হলে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিঅ্যাকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে। এছাড়া নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চান মন্তব্য করে তিনি বলেন, তাদের কাছে আগামী 30 জুনের মধ্যে ভোট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। জুনের মধ্যে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বরাদ্দ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় আর্থিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এর প্রভাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে গোয়েন লুইস আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনায় উঠে আসে বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার প্রসঙ্গ। চলমান সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন লুইস। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ ও গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শুধু জুলাই অগাস্ট নয়, বিগত আমলের সব হত্যা, গুম ও নির্যাতনের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। বিএনপি নেতার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 9 বছর ভারতে অবস্থানের পর 11 আগস্ট দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার 9 মাস 23 দিন পর অপহরণ ও গুমের অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। সঙ্গে ছিলেন দলের আইনজীবীরাও। চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির এই নেতা। শুরুতেই অভিযোগ দিতে কেন এত দেরি, এর ব্যাখ্যা দেন সালাউদ্দিন। প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। এদিন শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, শহীদুল হক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতা। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। বিএনপি ক্ষমতায় আসলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের এই বিচার চালিয়ে নেওয়ার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সালাউদ্দিনের গুমের অভিযোগ বিচার কাজে সহায়ক হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন
এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। তাজুল ইসলাম বলেন, কোনো প্রতিশোধের জন্য নয়, বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ, আবেগশূন্য ও প্রমাণ নির্ভর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যারা না বুঝে সরকারের সমালোচনা করে তাদের মানসিকতার সংস্কার জরুরি বলেও মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সুফল শিগগিরই দেখবে জনগণ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। আলোচনায় প্রাধান্য পায় ফৌজদারি আইনের বিভিন্ন দিক। প্রস্তাব আসে 100 বছরের পুরনো ঔপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেরও পরামর্শ দেন বক্তারা। সিআরপিসির সাথে প্রাসঙ্গিক কয়েকটা আইন আছে যেগুলোকে সমন্বিতভাবে অ্যামেন্ড করা দরকার বলে মনে করি। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেল কোড। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। এখন পর্যন্ত কি কি সংস্কার হয়েছে জানতে চাইলে বলেন, সবাই মন খুলে কথা বলতে পারছেন, এটাই সবচেয়ে বড় সংস্কার। শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষের জীবন বিপন্ন করে না দিতে পারে, মানুষ যেন মামলার জটে পড়ে সর্বশান্ত না হয়, মানুষ যেন আপনার একটা ডিফাইন লিগ্যাল সিস্টেমে থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সরকার সংবিধান পরিবর্তনের চেষ্টা করবে না বলেও জানান আসিফ নজরুল। বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি ও বাস্তবায়ন করা হবে। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। রাজনৈতিক দলকে কোনোভাবে এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করব না। সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যাতে আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা ঘিরে রাজধানীতে বেড়েছে পশু আমদানি, তবে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম গাবতলীর হাটে। খামারিদের আশা, সরকারি ছুটি শুরু হলেই বাড়বে বেচাকেনা। হাটের পরিবেশ ও দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। গাবতলী পশুর হাট থেকে শাহজাহান খানের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারার খামারি লিটন খান 2.5 বছর লালন পালন শেষে শাহিওয়াল জাতের দুটি গরু বিক্রি করতে এসেছেন গাবতলীর পশুর হাটে। লিটনের মতো কয়েক হাজার খামারি, ব্যাপারী ও পাইকার কোরবানিযোগ্য পশু নিয়ে এসেছেন হাটে। বৈরীর আবহাওয়ার কারণে অনেকে কোরবানি যারা ক্রয় করবে তারাও কোরবানি কিনতে পারি নাই। আজকে যারা আসতেছে তারা মেনলি তো গরু কিনতে আসতেছে না। গরু এখনো বিক্রি হয় না একটাও, খরিদ্দার আসছে খুবই অল্প। হাটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে ক্রেতারা বলছেন, দামও নাগালের মধ্যে। এখনো যদি গরু কম, একটু রিজনেবল মনে হচ্ছে গতবারের থেকে। আগে যেরকম ছিল এবার অনেক কম দেখতে পারতেছি এবং প্রাইসও তুলনামূলক রিজনেবল। এদিকে গাবতলী হাট পরিদর্শন করে র্যাব কর্মকর্তারা জানান, জাল নোট শনাক্ত ও পশু ছিনতাই রোধে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটা বুথেই পুলিশ, র্যাব সবার কাছেই জাল টাকা আইডেন্টিফায়ার আছে। সো এই ক্ষেত্রে আমরা যেন এই হেল্পটা নেই, সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না। এদিকে গাবতলী থেকে অজ্ঞান পার্টির 3 জন এবং গাজীপুরের কালিয়াকৈর থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে র্যাব 4। জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল নোট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নরবরে আর্থিক খাতের উপর ভরসা করে চমকে দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয়, তাই সমালোচনার ক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও বাজেটে মানুষের জীবনমান উন্নয়ন প্রাধান্য পেয়েছে। এ সময় পাচারের অর্থ দ্রুত ফেরাতে পারলে IMF এর কাছে হাত পাততে হতো না বলে মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগের সরকারের ধারাবাহিকতার গতানুগতিক বাজেট, লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী, পূরণ করা সম্ভব নয়, কালো টাকা সাদা করার সুযোগ রাখা অনৈতিক, আসছে এমন নানা মন্তব্য।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর, সেই বিবেচনায় চটকদার নয়, মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবারের বাজেটে। বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয়। কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে, অ্যাটমসফিয়ারটা যেন ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই বাজেটটা এভাবে সাজিয়েছি। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে ঋণ পরিশোধের মতো দুষ্টচক্রে আটকে গিয়েছিল দেশ, সেখান থেকে বের হতে সময় লাগবে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে বাস্তবসম্মত প্রকল্প ব্যয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না। কালো টাকা সাদা করা নিয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আগের চেয়ে উচ্চ করের বিধান রেখে আবাসন খাতে দেয়া হয়েছে এই সুযোগ। সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। সরকার সমস্যাগুলো শনাক্ত করতে পারলেও সমাধানগুলো বাস্তবমুখী করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন, তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করেছেন এনসিপি নেতারা। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি। বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বৃদ্ধি না করা ও প্রবাসী কল্যাণ খাতে বাজেট কমানোর সমালোচনা করেন তিনি। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলে মনে করেন নাহিদ ইসলাম। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না। রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না। তাই এই জিনিসটা, কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন, তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই বর্তমান বাজেটে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাজেটের সাধুবাদ জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। 1 জুলাই থেকে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি ও পুলিশ বাহিনীতে কর্মরতদের সর্বোচ্চ 15% হারে বিশেষ সুবিধা দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা হারে দেওয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে সুবিধা প্রদানে প্রয়োজনীয় ব্যয় নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে। গত 2 দিনে ভারী বর্ষণ না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থান ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্লাবিত হয়েছে জকিগঞ্জের 10 গ্রাম। বসতবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।
পানির স্রোতে ভেঙে গেছে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত সিলেটের জকিগঞ্জ উপজেলার 10 গ্রাম। এ অবস্থায় দিশেহারা বাসিন্দারা। সিলেটে 2 দিন ধরে নেই ভারী বৃষ্টিপাত। এতে বিভিন্ন এলাকায় পানি নেমে গেছে। তবে কুশিয়ারা নদীর বাঁধের জকিগঞ্জের 2টি অংশ ভেঙে যাওয়ায় তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। এই পানি যদি নদীর পানি না কমে তাইলে তো বহু জায়গা তলিয়ে যাবে। আজকে প্রায় 3 দিন হয়ে গেছে, কোনো উন্নয়ন আসেনি, এখানে কিছু নাই। দায়ভারটা সম্পূর্ণ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের। বসতবাড়ি ও রান্নাঘরে পানি ওঠায় জ্বলছে না চুলা। খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার অনেক বাসিন্দা। রান্না বাড়া কুচ্চ করতাম পারি না, চুলা আগুন ধরাইন যায় না। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এদিকে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবারও রাঙামাটিতে বৃষ্টি হয়েছে। তবে নামতে শুরু করেছে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পানি। মৌলভীবাজারের মনু, ধোলাই ও কুশিয়ারা নদীর পানি কমছে। প্লাবিত এলাকা থেকে নেমে গেছে পানি। ওমর ফারুক, সময় সংবাদ। ব্যয়বহুল হওয়ায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সামর্থ্য নেই অনেক নারীর। বাধ্য হয়ে বিকল্প হিসেবে পুরাতন কাপড় ব্যবহার করেন তারা। আবার যাদের সামর্থ্য আছে, নিরাপদ জায়গার অভাবে সময় মতো পাল্টাতে পারেন না প্যাড। ইমদাদ, এতে ইউরিন ইনফেকশন, জরায়ু মুখের ক্যান্সার, ভ্যাজাইনাইটিস ও বন্ধ্যাত্বের মতো ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ও টেম্পন ব্যবহার নিয়ে সতর্ক করেছেন তারা। আল মামুনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। পথ চলতে গিয়ে চোখে পড়ে এমন অনেক ছিন্নমূল মানুষের। দিনের বেশিরভাগ সময় পণ্য ফেরিতে ব্যস্ত থাকেন তারা। পুরো জীবনটাই কেটে যায় রাস্তায় রাস্তায়। ঋতুস্রাবের সময়ও পরিচ্ছন্ন হওয়ার মতো কোনো জায়গা নেই ভাসমান কিশোরী ও নারীদের। সড়কেই অস্বাস্থ্যকর পরিবেশে স্পর্শকাতর সময় পার করেন তারা। অর্থের অভাবে স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য নেই বেশিরভাগের। বাধ্য হয়ে ব্যবহার করেন পুরাতন কাপড় দিয়ে করি। আমাদের তো এই সামর্থ্যই নেই, কিনবো কিভাবে? বড় লোকেরা তো দিতে পারে, আমরা তো গরিব মানুষ দিতে পারি না। সচেতন ও সামর্থ্যবানদেরও আছে নানা ভোগান্তি। পিরিয়ডের সময় পরিষ্কার জায়গার অভাবে সময় মতো স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করতে পারেন না অনেকে। বাজারে থাকা বিভিন্ন পণ্যের মধ্যে কোনটি ভালো, কোনটি ঝুঁকিপূর্ণ তাও বোঝেন না তারা। প্যাডটা 6 ঘন্টা পর পর চেঞ্জ করা উচিত, কিন্তু আমরা উচিত জানার পর আমরা পাচ্ছি না। প্যাড সবাই ইউজ করে, বিভিন্ন ফ্রেগনেন্সের থাকে, তো এগুলো আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর এটাও কিন্তু আমরা আসলে কেউ জানি না। এখন নানা ধরনের স্যানিটারি ন্যাপকিন ও ট্যাম্পন পাওয়া যায়। এর মধ্যে সুগন্ধিযুক্ত প্যাড ব্যবহারে শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলে জানান চিকিৎসক। মাসিকের সময় ভ্যাজাইনাল পিএইচটা চেঞ্জ হয়ে যায়। সেই পিএইচে যদি কোনো তারতম্য হয় তো ওই সময় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইস্ট ইনফেকশন, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে বাংলাদেশের 42% নারী ঋতুস্রাবের সময় কাপড় ব্যবহার করেন। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এই অস্বাস্থ্যকর পরিবেশের ফলে শরীরে হতে পারে ভ্যাজাইনাইটিস ও বন্ধ্যাত্বের মতো সমস্যা সহ নষ্ট হতে পারে কিডনিও। এই ইনফেকশন হলে আলটিমেটলি তার হেলথ হ্যাজার্ড অনেকখানি হয়ে যায়। মেয়েদের ওভারি উপরের দিকে অথবা টিউব যেটা সেটা পর্যন্ত ইনফেকশনটা অ্যাসেন্ড করতে পারে। বিশেষজ্ঞরা জানান দেশে বেশিরভাগ নারীদের ইউরিন ইনফেকশন ও জরায়ু মুখের ক্যান্সারের জন্য ঋতুস্রাবকালীন অস্বাস্থ্যকর জীবনযাপন দায়ী। তাই এ ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। হামজা চৌধুরীর হোম অভিষেক হচ্ছে ভুটানের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচেই প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন সেট করতে চান হাভিয়ের কাবরেরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার সন্ধ্যা 7টায়। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। ম্যাচটি ফ্রেন্ডলি হলেও গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে একেবারে শুরুর একাদশে খেলবেন হামজা চৌধুরী। তাছাড়া খেলার সম্ভাবনা আছে ফাহামেদুল ইসলামেরও। হামজা আশা এই মুহূর্তে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবে মানছে ভুটান। তারপরও স্বাগতিকদের চ্যালেঞ্জ জানিয়ে জয় তুলে নিতে চায় অতিথিরা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30টি দলের বৈঠক। পুশ ইন বন্ধে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বন্ধে ক্ষতি হয়নি, কমেছে নির্ভরতা। এবং হুট করে চমক দেওয়ার মতো বাজেট সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ধনী গরিবের আয়ের বৈষম্য কমার ইঙ্গিত দেখছে না এনসিপি। এ ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।